আমরা যখন ডাইঅক্সিজেন স্টোরেজ এবং ট্রান্সপোর্ট এটা যখন পড়তে শুরু করেছিলাম, তখন আমাদের সামনে এই ডাইঅক্সিজেন ম্যানেজমেন্টের মেনলি দুটো প্রবলেমের কথা আমরা উল্লেখ করেছিলাম। দ্য প্রবলেম ওয়াজ, এক নম্বর যেটা প্রবলেম ছিল আমাদের সামনে, সেটা হচ্ছে ডাইঅক্সিজেন ডিউ টু ইটস triplet ground state is unreactive and hence in vitro reaction with dioxygen require initial activation. এটা ছিল এক নম্বর প্রবলেম। আর দু নম্বর প্রবলেম ছিল the oxidase activity of oxygen should not be predominant because then no oxygen carrier would exist. এই দুটো প্রবলেমের কথা আমরা প্রথম দিনে উল্লেখ করেছিলাম। এখন ডিউরিং দ্য কোর্স অফ আওয়ার জার্নি আমরা যেটা দেখতে পেয়েছি যে এই প্রবলেমটা, প্রথম যে প্রবলেমটা, সেটাকে আমরা ওভারকাম করতে পেরেছি থ্রু কোঅর্ডিনেশন টু এ মেটাল আয়ন। এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। সো এখন আমাদের সামনে যে পেন্ডিং প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে যে অক্সিডেজ অ্যাক্টিভিটি অফ অক্সিজেন, এইটাকে কি করে কন্ট্রোল করা সম্ভব। যদি সেটা কন্ট্রোল করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আমরা যেটা পড়লাম গত দুদিন ধরে, সেখানে কিন্তু অক্সিজেন ট্রান্সপোর্ট করা সম্ভব হবে না। রাদার অক্সিজেনের সংস্পর্শে এসে মেটাল আয়ন অক্সিডাইজড হতে পারে বা অন্য কোনো সাবস্ট্রেটের অক্সিডেশন ঘটে যেতে পারে। সো এবার আমরা যেটা বোঝার চেষ্টা করব যে কি করে অক্সিডেজ অ্যাক্টিভিটি অফ অক্সিজেন সেটাকে কি করে কন্ট্রোল করা সম্ভব, বা নেচার কি করে সেটাকে কন্ট্রোল করছে। এখন এই অক্সিডেজ অ্যাক্টিভিটি রেসপেক্টে বা অক্সিডেজ এনজাইম হিসেবে যখন একটা কোনো সাবস্টেন্স অ্যাক্ট করে, তখন সেক্ষেত্রে যেটা ঘটতে পারে, যদি এই কমপ্লেক্সটা এই যে কমপ্লেক্স তৈরি হচ্ছে অক্সিজেনের প্রেজেন্সে, সেখানে যদি অক্সিজেনের অক্সিডেশন প্রপার্টিটা দেখা যায়, তাহলে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে এরকম। আমরা এভাবে ব্যাপারটাকে, প্রসেসটাকে ভাবতে পারি যে LNMS, where S is the oxidizable substrate. So this is the oxidase activity. Plus oxygen এটা যদি রেট কনস্ট্যান্ট কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে ln s n O2 So
সো যদি এই সেকেন্ড স্টেজের রিয়াকশনটা ঘটে তাহলে আমরা দেখতে পাবো যে সেক্ষেত্রে সেখানে অক্সিজেনের অক্সিডেজ অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাচ্ছে। সো if K is large, that means if K is large and small k is small, then oxygen carrying property is favored। তার কারণ সেক্ষেত্রে সেকেন্ড স্টেজে যেহেতু কে ভ্যালু স্মল কে ভ্যালু এটা স্মল, সো তার ফলে অক্সিডেশন প্রসেসটা সেভাবে ঘটবে না। প্রথম স্টেজে রিয়াকশনটা রেস্ট্রিক্টেড হয়ে থাকবে মেনলি। সো তার ফলে আমরা দেখতে পাবো যেটা অক্সিজেন ক্যারিং প্রোটিন হিসেবে অ্যাক্ট করছে। কিন্তু যদি উল্টোটা হয়, যদি স্মল কেটা যদি লার্জ হয়, তাহলে সেক্ষেত্রে ইফ স্মল কে ইজ large, then it will show oxidase activity। এখন এক্ষেত্রে আমাদের অবশ্য একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে কমপ্লেক্সটা নিয়ে ডিসকাস করছি, দ্যাট মিনস পরফাইরিন, হিমোগ্লোবিন অর মায়োগ্লোবিন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সাবস্ট্রেট বাইন্ডিং এর কোনো জায়গা নেই। তার কারণ দ্যাট ইজ সেটা হচ্ছে পেন্টা কোঅর্ডিনেটেড, এবং সেক্ষেত্রে অক্সিজেন বাইন্ড করারই কেবলমাত্র জায়গা আছে, সেখানে কিন্তু সাবস্ট্রেট বাইন্ডিং এর কোনো জায়গা নেই। সো তার ফলে অ্যাটলিস্ট বাই দিস মেকানিজম সেখানে কিন্তু রিঅ্যাক্টিভিটি শো করা সম্ভব নয়। তার মানে কোনো সাবস্ট্রেটকে অক্সিডাইজ করা সম্ভব নয়, তার কারণ ওই মেটাল পরফাইরিন কমপ্লেক্সে বা হিমোগ্লোবিনে বা মায়োগ্লোবিনে সেখানে এট এ টাইম সাবস্ট্রেট এবং অক্সিজেন দুটোই সাইমালটেনিয়াসলি বাইন্ড করা সম্ভব নয়। সো এটা হচ্ছে একটা পসিবিলিটি যেখানে যে কারণে অক্সিজেনের পক্ষে এখানে অক্সিডেজ অ্যাক্টিভিটি দেখানো সম্ভব হচ্ছে না। কিন্তু অন্য একটা ঘটনা করতে পারে, দ্যাট মিনস কোনো সাবস্ট্রেট অক্সিডেশন না হলেও যে সেন্ট্রাল মেটাল আয়ন, দ্যাট মিনস আয়রন, তার কিন্তু অক্সিডেশন এখানে হওয়া সম্ভব। তো সেটাকে কি করে নেচার প্রিভেন্ট করছে বা কন্ট্রোল করছে, আমরা এবার সেইটা বুঝে নেওয়ার চেষ্টা করব। So our second problem is irreversible oxidation of heme iron. So this is our second problem. So এখন দেখা যাক এই জায়গাটা কি করে নেচার কন্ট্রোল করছে। আমরা জানি যে in hemoglobin or myoglobin iron is present as iron 2 in deoxy form. So deoxy form of hemoglobin or myoglobin contains iron 2. That means iron in +2 oxidation state. এখন যদি আমরা এই ধরনের একটা সিচুয়েশনের কথা কনসিডার করি, at biological pH, that means around pH 7, free heme group free heme group means without the globin chain, without the globin chain it is irreversibly oxidized, get irreversibly
oxidized by air or by oxygen in aqueous medium to form hematine, where iron is in +3 oxidation state. Iron is in +3 oxidation state. তার মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যদি এই ধরনের একটা সিচুয়েশন অ্যারাইজ করে যেখানে আয়রন ইরিভার্সিবলি অক্সিডাইজড হচ্ছে +3 অক্সিডেশন স্টেটে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার পক্ষে আর অক্সিজেন ক্যারিং প্রোটিন হিসেবে অ্যাক্ট করা সম্ভব নয়। তার মানে ইন অ্যাবসেন্স অফ দ্য গ্লোবিন চেন যে রিয়াকশনটা অ্যাকচুয়ালি হচ্ছে, দ্যাট মিনস হিম iron 2 in presence of oxygen and water produce heme iron 3 which is called hematine or hemine. যদি মায়োগ্লোবিন বা হিমোগ্লোবিনের ক্ষেত্রে এই রিয়াকশনটা যখন এই অক্সিডাইজ ফর্মে পাই, অক্সিডাইজড আয়রন হিমোগ্লোবিন আর মায়োগ্লোবিন, তাকে আমরা বলি মেট হিমোগ্লোবিন অর মেট মায়োগ্লোবিন। সো oxidized form of hemoglobin or myoglobin containing iron 3 is called met hemoglobin or met myoglobin. তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই ঘটনাটা কেন ঘটছে না? যদিও আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি যে আপন অক্সিজেনেশন, আমরা যখন হিমোগ্লোবিনের ক্ষেত্রে অক্সিজেনেটেড কন্ডিশনে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন ইজ Fe3O2.-, কিন্তু দ্যাট ইজ নট ইরিভার্সিবলি অক্সিডাইজড। লাংস থেকে অক্সিজেন ক্যারি করে নিয়ে গিয়ে হিমোগ্লোবিন কিন্তু সেটা টিস্যুতে রিলিজ করে দিচ্ছে টু দ্য মায়োগ্লোবিন। সো ফলত আমরা দেখতে পাচ্ছি যদিও একটা ইন্টারনাল রেডক্স রিয়াকশন ঘটছে, বাট দ্যাট ইজ নট এ ইরিভার্সিবল প্রসেস, বাট দ্যাট ইজ এ রিভার্সিবল প্রসেস। এখন তাহলে কিভাবে এই ব্যাপারটা ঘটছে? এখন যখন ইরিভার্সিবলি আয়রন 2 উইদাউট ইন অ্যাবসেন্স অফ গ্লোবিন চেন, যখন এই হিমোগ্লোবিন বা মায়োগ্লোবিনের আয়রন 2 যখন ইরিভার্সিবলি অক্সিডাইজড হয়, তখন সেক্ষেত্রে এই ইরিভার্সিবল অক্সিডেশনের প্রসেসটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দ্যাট ইজ দ্য মেকানিজম of irreversible oxidation of iron porphyrin. P stands for iron. P stands for porphyrin. In absence of globin chain. সো আমরা যদি সেই অক্সিডেশন প্রসেসটা একটুখানি দেখি, তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে সেখানে যেটা ঘটছে আয়রন 2 ফার্স্ট স্টেজে সি চেনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে
আয়রন পরফাইরিন কমপ্লেক্স তৈরি করছে, having a combination of Fe3 and O2 dot minus. তারপরে এই কমপ্লেক্সটা আরো একটা আয়রন পরফাইরিন ময়টির সঙ্গে রিঅ্যাক্ট করছে, দিয়ে ফর্ম করছে একটা পারক্সাইড bridge dimer, where both the iron is in +3 oxidation state. So এখানে আমরা প্রথম স্টেজে দেখতে পেয়েছিলাম যে ইন্টারনাল একটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, দিস ইজ আয়রন 3 and সুপার অক্সাইড। এখানে দুটো আয়রন থেকেই একটা করে ইলেকট্রন ট্রান্সফার হয়, আলটিমেটলি আয়রন 3 এবং পারক্সাইড একটা ব্রিজ কমপ্লেক্স তৈরি হয়েছে। এই আয়রন 3 peroxo bridge complex then dissociate to form oxo complex. This is iron 4 oxo complex, and this iron 4 oxo complex again react with the iron porphyrin complex to form the oxo bridge dimer, where both the iron is in +3 oxidation state. So আমরা তাহলে দেখতে পাচ্ছি যে প্রথম স্টেজে this is super oxide, then again internal electron transfer, so this is peroxo bridge, then oxide iron 4 oxo species, and in the last step oxo bridge dimer. So এইভাবে in absence of globin chain আমরা দেখতে পাই যে আয়রন পরফাইরিন কমপ্লেক্স সেটা ইরিভার্সিবলি অক্সিডাইজড। কিন্তু এই যে ইরিভার্সিবল অক্সিডেশন প্রসেস সেটা কেবলমাত্র হতে পারে ইন অ্যাবসেন্স অফ গ্লোবিন চেন। তার কারণ ইন প্রেজেন্স অফ গ্লোবিন চেন আমরা দেখতে পাই যে সেটা যেহেতু এই আয়রন পরফাইরিন কমপ্লেক্স সেটাকে অ্যাকচুয়ালি প্রোটিন পকেটের মধ্যে মুড়ে রেখেছে, ফলত এই সেকেন্ড মলিকুল আয়রন পরফাইরিন কমপ্লেক্সের যে অ্যাপ্রোচ এই স্টেজে সেকেন্ড বা থার্ড স্টেজে, আমরা যদি এটাকে চারটে স্টেজে লিখি, সেকেন্ড বা ফোর্থ স্টেপে আমাদের একটা সেকেন্ড যে আয়রন পরফাইরিন কমপ্লেক্স যে অ্যাপ্রোচ করছে সেই অ্যাপ্রোচ ইজ হিন্ডার্ড বাই দ্য প্রোটিন চেন, এবং তার ফলে আমরা দেখতে পাই যে এই যে ইরিভার্সিবল অক্সিডেশন প্রসেসটা ইন প্রেজেন্স অফ গ্লোবিন চেন সেটা কিন্তু হতে পারে না। তাহলে আমরা যেটা বলতে পারি thus the irreversible oxidation process
through the formation of peroxo and oxo-bridged dinuclear complex. Formation of this type of dinuclear complexes sterically hindered in case of hemoglobin and myoglobin due to the presence of bulky globin protein chain. তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি গ্লোবিন চেন এই ধরনের ইরিভার্সিবল অক্সিডেশন অফ আয়রন সেটাই কিন্তু বাধা দিচ্ছে। সো যদি এই ধরনের গ্লোবিন চেন না থাকতো তাহলে কিন্তু আয়রন সেটা কিন্তু ইরিভার্সিবলি অক্সিডাইজড হয়ে যেতে পারতো টুয়ার্ডস টু দ্য আয়রন 3 এবং ফলত তার কিন্তু তখন আর অক্সিজেন ক্যারিং প্রপার্টি থাকতো না। এছাড়াও আমরা যেটা দেখতে পাই যে ডিউরিং দ্য অক্সিডেশন অফ আয়রন 3 during the oxidation of iron 2, sorry, initially iron 2 ছিল, iron 2 in the transition state an ionic charge separation will occur. Which is disfavored by the hydrophobic environment provided by the globin chain. তো তার ফলেও এই ধরনের একটা আয়নিক ইন্টারমিডিয়েটের মধ্যে দিয়ে অক্সিডেশন প্রসেসটা কিন্তু আমরা দেখতে পাই যে ঘটতে পারে না। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে গ্লোবিন চেনের আরো একটা রোল আছে, এটাতেই শেষ নয়। এর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ইন ডিঅক্সিজেনেটেড স্টেট the sixth coordination site of hemoglobin or myoglobin is vacant, so water or other ionic substance can also accommodate or also enter into the sixth coordination site of hemoglobin or myoglobin. আমরা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে due to the hydrophobic environment provided by the globin chain. So in the deoxygenated state, the sixth coordination site which can be coordinated
by water molecule or the other anionic ligand is prevented by the hydrophobic environment provided by the globin chain. So hemoglobin ও মায়োগ্লোবিনের 6 কোঅর্ডিনেশন সাইটটা সেটা ডিঅক্সিজেনেটেড সেটা ভ্যাকেন্ট থাকে এবং ফলত অক্সিজেনের সঙ্গে সঙ্গে আদার লিগ্যান্ড তারাও কিন্তু কম্পিট করতে পারে ফর কোঅর্ডিনেশন এবং সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয় অ্যাকচুয়ালি এই হাইড্রোফোবিক এনভায়রনমেন্ট অফ দ্য গ্লোবিন চেন। যদি সেটা না থাকতো তাহলে কিন্তু সেখানে অন্য কোনো লিগ্যান্ডও কোঅর্ডিনেট করতে পারত বা তার পসিবিলিটি ছিল। ফলত তখন কিন্তু হিমোগ্লোবিনের পক্ষে এক্সক্লুসিভলি অক্সিজেন ক্যারি করা সম্ভব হতো না, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য লিগ্যান্ডও অক্সিজেনের সঙ্গে সঙ্গে কম্পিট করত ফর কোঅর্ডিনেশন। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে আমাদের কিন্তু গ্লোবিন চেন সেটা একদিকে যেমন হিমোগ্লোবিনের আয়রনের ইরিভার্সিবল অক্সিডেশনকে বাধা দিচ্ছে, ঠিক তেমনি ভাবে অন্যান্য লিগ্যান্ডের অ্যাপ্রোচও হিন্ডার্ড হচ্ছে ডিউ টু দ্য হাইড্রোফোবিক এনভায়রনমেন্ট। তবে এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যদিও ওয়াটার বা অ্যানায়নিক লিগ্যান্ড যারা কম্পারেটিভলি হাইড্রোফিলিক তাদের অ্যাপ্রোচকে যদিও গ্লোবিন চেন এভাবে বাধা দিতে পারে, কিন্তু নিউট্রাল লিগ্যান্ড তার অ্যাপ্রোচ কিন্তু এই একই ভাবে বাধা দেয়া গ্লোবিন চেনের পক্ষে সম্ভব নয়। সো সেক্ষেত্রে নেচার কিভাবে তাদের অ্যাপ্রোচ কে বাধা দিচ্ছে এবার আমরা সেইটা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করি। এখানে নিউট্রাল লিগ্যান্ড হিসেবে যে লাইগ্যান্ডটা অক্সিজেনের সঙ্গে কম্পিট করতে পারে ফর টু বাইন্ড অ্যাট দ্য 6 কোঅর্ডিনেশন সাইট অফ আয়রন ইন হিমোগ্লোবিন আর মায়োগ্লোবিন, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। এই কার্বন মনোক্সাইড ইজ এ পাওয়ারফুল পয়জন টু হিমোগ্লোবিন অ্যান্ড মায়োগ্লোবিন। আমরা জানি যে prolonged exposure to carbon monoxide can lead to death also. So carbon monoxide is a powerful poison for hemoglobin and myoglobin because the heme group in isolated state, that means in absence of globin chain, has high affinity for কার্বন মনোক্সাইড। সো তাহলে এবার আমাদের বুঝে নিতে হবে, কিন্তু আমরা জানি যে কার্বন মনোক্সাইড বিইং এ নিউট্রাল লাইগ্যান্ড, সেক্ষেত্রে কিন্তু হাইড্রোফোবিক এনভায়রনমেন্ট যেটা গ্লোবিন চেন প্রোভাইড করছে দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট টু প্রিভেন্ট দ্য কার্বন মনোক্সাইড টু এন্টার ইন দ্য 6 কোঅর্ডিনেশন সাইট অফ দ্য হিমোগ্লোবিন অর মায়োগ্লোবিন। তাহলে এখানে অবভিয়াসলি যেভাবে এই কার্বন মনোক্সাইডের এন্ট্রি বাধাপ্রাপ্ত হচ্ছে, ডেফিনেটলি তার পেছনে কারণটা কিছুটা অন্য। এবার আমরা সেই কারণটা দেখি যে সেটা অ্যাকচুয়ালি কি। এখানে যে জিনিসটার কথা আমাদের আবার নতুন করে একটুখানি রিকল করতে হবে সেটা হচ্ছে দ্যাট ইজ দ্য রোল অফ ডিস্টাল হিস্টিডিন।
এই ডিস্টাল হিস্টিডিনের কথা আমরা যখন প্রথমে হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিনের অ্যাক্টিভ সাইট স্ট্রাকচার যখন আমরা দেখেছিলাম, তখন আমরা একবার উল্লেখ করেছিলাম, দ্যাট ইজ দ্য প্রক্সিমাল হিস্টিডিন অ্যান্ড দ্য ডিস্টাল হিস্টিডিন, দিস টু আর প্রেজেন্ট। কিন্তু সেখানে ডিস্টাল হিস্টিডিনের রোল আমরা খুব বেশি আলোচনা করিনি। এবার আমরা দেখে নেব সেই ডিস্টাল হিস্টিডিন অ্যাকচুয়ালি কি রোল প্লে করছে। এক্ষেত্রে আমরা আরো একবার এই হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিনের যে অ্যাক্টিভ সাইট স্ট্রাকচার সেইটা আরেকবার দেখে নিই খুব সিম্পলিফাইড ওয়েতে। এখানে আমি আয়রনটাকে মাঝখানেই আনছি। ইট ইজ অবভিয়াস যে এই আয়রনটা কিছুটা প্লেন থেকে উঠে আছে। সো আমরা বলেছিলাম যে আয়রনের যে ফিফথ কোঅর্ডিনেশন সাইট, দ্যাট ইজ দিস ইজ আয়রন 2, এবং ফিফথ কোঅর্ডিনেশন সাইট সেখানে রয়েছে একটা হিস্টিডিন ফ্রম সরি একটা ইমিডাজোল নাইট্রোজেন সেখানে কোঅর্ডিনেট করে রয়েছে ফ্রম হিস্টিডিন moiety। এটাকে আমরা বলেছিলাম প্রক্সিমাল হিস্টিডিন। আর আমরা বলেছিলাম যে সিক্স কোঅর্ডিনেশন সাইটে যদিও সেখানে কোনো কেউ কোঅর্ডিনেট করেনি ইন ডিঅক্সিজেনেটেড স্টেট, কিন্তু সেই কোঅর্ডিনেশন সাইটের কাছাকাছি আরও একটা হিস্টিডিনের ইমিডাজোল নাইট্রোজেন রয়েছে, যেটাকে আমরা বলেছিলাম ডিস্টাল হিস্টিডিন। এইরকম ধরনের, দ্যাট ইজ আ পেন্ডেন্ট আর হ্যাঙ্গিং আর্ম। সো যখন এটা অক্সিজেনেটেড হচ্ছে, এটা অবভিয়াসলি ডিঅক্সিজেনেটেড স্টেট। এখানে যখন অক্সিজেনেশন হচ্ছে, অক্সিজেন যখন অ্যাড হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে আয়রন অক্সিডাইজড হচ্ছে টু আয়রন 3। এখানে একটা অক্সিজেন বেন্ট মোডে কোঅর্ডিনেট করছে। আমি এখানে সুপার অক্সাইড হিসেবে এটাকে জাস্ট দেখানোর অসুবিধার জন্য লিখলাম না, আমি জাস্ট এমনি অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেনে লিখলাম। এবং এইখানে যে ডিস্টাল হিস্টিডিন, সেই ডিস্টাল হিস্টিডিনের যে এনএইচ, যে
যে হাইড্রোজেনটা প্রোটনটা রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে যে সেটা কিন্তু এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ডেড ইন্টারাকশনে পার্টিসিপেট করছে এবং সেটা কিন্তু এই অক্সিজেনের কোঅর্ডিনেশনকে স্টেবিলাইজ করছে। সো দেয়ার ইজ আ হাইড্রোজেন বন্ড ইন্টারাকশন। আমরা দেখতে পাচ্ছি যে থ্রু দিস হাইড্রোজেন বন্ড this situation is stabilized, but at the same time, due to the presence of this distal histidine nitrogen or distal histidine, সেখানে কিন্তু সেটা কার্বন মনোক্সাইডকে দ্য লিনিয়ার কোঅর্ডিনেশনে বাধা দিচ্ছে। সেই সিচুয়েশনটার পাশাপাশি একটু দেখে নেওয়ার চেষ্টা করি। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা স্টেরিক হিন্ড্রেন্স ক্রিয়েট হচ্ছে। সো এই স্টেরিক হিন্ড্রেন্সের ফলে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন মনোক্সাইডের পক্ষে কিন্তু এই ধরনের লিনিয়ার মোডে কোঅর্ডিনেশন করা সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। সো আইদার কার্বন মনোক্সাইডকে যদি বাইন্ড করতে হয় তাহলে আইদার তাকে এর বদলে বেন্ট মোডে কোঅর্ডিনেট করতে হচ্ছে। দ্যাট মিনস এই রকম টাইপের একটা সিচুয়েশন। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইদার এখানে কার্বন মনোক্সাইডকে এই ধরনের একটা বেন্ট মোডে কোঅর্ডিনেট করতে সে বাধ্য হচ্ছে টু অ্যাভয়েড দ্য স্টেরিক হিন্ড্রেন্স, আর যদি সে লিনিয়ার মোডে কোঅর্ডিনেট করতে চায় তাহলে সেক্ষেত্রে একটা স্টেরিক হিন্ড্রেন্স ক্রিয়েটেড হচ্ছে উইথ দ্যাট ডিস্টাল হিস্টিডিন। সো ডিস্টাল হিস্টিডিনের প্রেজেন্স একদিকে যেমন থ্রু হাইড্রোজেন বন্ড ফরমেশন অক্সিজেন তার বাইন্ডিংকে ফেভার আপ করছে, তাকে অ্যাসিস্ট করছে অক্সিজেনকে এভাবে বাইন্ড করার ক্ষেত্রে, ঠিক তেমনিভাবে অন্যদিকে কার্বন মনোক্সাইডের যে লিনিয়ার কোঅর্ডিনেশন সেটাকে বাধা দিচ্ছে। আর কার্বন মনোক্সাইড আমরা জানি যে সেটা জেনারেলি এইভাবে বেন্ট মোডে কোঅর্ডিনেট করতে চায় না, জেনারেলি সেটা লিনিয়ার মোডে কোঅর্ডিনেট করে। তার যে বন্ডিং, যে তার যে ডোনার অরবাইটাল সেটা হচ্ছে একটা নন বন্ডিং পিজেড টাইপের কার্বন পিজেড টাইপ অরবাইটাল। সো সেটা যখন কোঅর্ডিনেট করে তখন সেটা লিনিয়ার মোডে জেনারেলি কোঅর্ডিনেট করার চেষ্টা করে। সো তার ফলে দিস সিচুয়েশন ইজ নট ভেরি ফেভার্ড ফর কার্বন মনোক্সাইড কোঅর্ডিনেশন, এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন মনোক্সাইড কিন্তু সহজে এই হিমোগ্লোবিন বা মায়োগ্লোবিনের ক্ষেত্রে তার যে বাইন্ডিং সাইট সেখানে কিন্তু তার যে ভ্যাকেন্ট কোঅর্ডিনেশন সাইট সেখানে কিন্তু সহজে কোঅর্ডিনেট করতে পারছে না।
তার ফলে কার্বন মনোক্সাইড কিন্তু অক্সিজেনের সঙ্গে কম্পিট করতে পারছে না অ্যাজ দ্য লিগ্যান্ড, অর সেটা হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিনের ক্ষেত্রে সেখানে কিন্তু কোঅর্ডিনেট করাটা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সো এইভাবে দ্য প্রেজেন্স অফ দ্য ডিস্টাল হিস্টিডিন prevents the binding of carbon monoxide at the sixth coordination site of hemoglobin or myoglobin। সেটা আমরা কিন্তু এখান থেকে এই ছবি থেকে সহজেই বুঝতে পারছি। তাহলে এখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে the hydrogen bond between the coordinated dioxygen molecule between the and the NH proton of the distal histidine is nicely accommodated due to the angular bend at the coordinated dioxygen atom, but in carbon monoxide adduct of hemoglobin or myoglobin, in which the FeCO bond angle is either bent or more likely tilted off the proximal histidine in Fe bond axis to avoid steric clash with the distal histidine। তার মানে আমরা বলতে পারি যে এই যে প্রক্সিমাল হিস্টিডিনের সঙ্গে এই যে বন্ড অ্যাক্সিস আয়রনের, সেই বন্ড অ্যাক্সিসের সোজাসুজি না হয় তার থেকে স্লাইটলি টিল্টেড কার্বন মনোক্সাইড টু অ্যাভয়েড স্টেরিক ক্লাশ উইথ দ্য ডিস্টাল হিস্টিডিন। Thus, nature has cleverly tailored the iron porphyrin
center in hemoglobin or myoglobin to bind oxygen rather than its toxic surrogate or counterpart CO, which often binds more tightly to metal complexes. Than does dioxygen. অবশ্য এই কথা আমাদের নতুন করে বলার আর বোধহয় প্রয়োজন পড়ে না, যে নেচার অনেক ক্ষেত্রেই এই ক্লেভারনেস দেখিয়েছে এবং খুব স্লাইটলি এমনভাবে জিনিসটাকে মডিউলেট করেছে যে যেটা হওয়া দরকার ঠিক সেটাই ঘটছে, অন্যটা ঘটছে না। এখন এই পার্সপেক্টিভে আমরা কিন্তু প্রক্সিমাল হিস্টিডিনের শুধুমাত্র কোঅর্ডিনেশন অ্যাট দ্য ফিফথ কোঅর্ডিনেশন সাইট এই রোল ছাড়া অন্য রোলগুলো আমরা পুরোপুরি ইগনোর করতে পারি না। সো এবার আমরা দেখে নিই ডিস্টাল হিস্টিডিনের সঙ্গে সঙ্গে প্রক্সিমাল হিস্টিডিনের আর কি রোল আছে ইন দিস কমপ্লেক্সেস, hemoglobin or myoglobin. That means role of proximal histidine. আমরা দেখেছি যে upon oxygenation at hemoglobin and myoglobin, and the iron atom is become low speed from high speed যেটা ছিল ডিঅক্সিজেনেটেড স্টেটে। এখন অক্সিজেন আমরা জানি সিংলেট অক্সিজেন যেটা আয়রনকে কোঅর্ডিনেট করছে, দ্যাট ইজ এ স্ট্রং পাই অ্যাকসেপ্টার। সো the singlet oxygen is a good pi acceptor, and it can act as a fairly strong field ligand. To induce spin pairing. At iron center. তো আমরা দেখতে পাই যে the proximal histidine which actually binds to the imidazole moiety act as a good
sigma donor to facilitate the pi acceptance of the transaxial ligand protein। তার মানে হচ্ছে আমরা যদি আবারও একটুখানি স্ট্রাকচারটা দেখে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে হিস্টিডিন নাইট্রোজেন কোঅর্ডিনেট করা আছে 5th কোঅর্ডিনেশন সাইটে এবং 6th কোঅর্ডিনেশন সাইটে অক্সিজেন কোঅর্ডিনেট করছে। সো নাইট্রোজেন, হিস্টিডিন নাইট্রোজেন বা তার ইমিডাজোল মইটি যত গুড সিগমা ডোনার হিসেবে অ্যাক্ট করবে, তত আয়রনের ওপর চার্জ ডেন্সিটি আর ইলেকট্রন ডেন্সিটি তত ইনক্রিজ করবে এবং তত আয়রন সেটা পাই ব্যাক ডোনেশনের মাধ্যমে তত বেশি ইলেকট্রন রিলিজ করতে চাইবে টু দিস ট্রান্স অক্সিজেন মলিকুল। সো অক্সিজেন সেক্ষেত্রে খুব ভালো পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড হিসেবে বিহেভ করতে পারবে এবং যত বেটার পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড হিসেবে বিহেভ করতে পারবে, তত এই সেটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসেবে অ্যাক্ট করবে। তার কারণ আমরা জানি যারা বেটার পাই অ্যাকসেপ্টার দে উইল অ্যাক্ট অ্যাজ এ স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, এবং স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড হিসেবে যত বিহেভ করবে, তত আয়রনের পক্ষে হাই স্পিন টু লো স্পিন এই কনভার্সনটা তত ইজিয়ার হবে। এবং আমরা জানি যে এই হাই স্পিন টু লো স্পিন কনভার্সন ইজ রেসপন্সিবল ফর দ্য ইনিশিয়েশন অফ কোঅপারেটিভ এফেক্ট থ্রু যে ঘটনাটা সেটা আমরা দেখেছি যে আয়রন তার ফলে তো এই হাই স্পিন থেকে লো স্পিনে যাওয়ার ফলে সেক্ষেত্রে পরফাইরিন রিংয়ের দিকে কিছুটা সরে যায় এবং তার ফলে হিস্টিডিন নাইট্রোজেন সেটাও কিছুটা আয়রনের সঙ্গে সঙ্গে এই পরফাইরিন রিংয়ের দিকে সরে যায় এবং দ্যাট উইল ইনিশিয়েট সাম নন কোভ্যালেন্ট ইন্টারাকশন, যার জন্যই কিন্তু আমরা দেখতে পাই যে কোঅপারেটিভ এফেক্ট ঘটে। সো তার ফলে হিস্টিডিন নাইট্রোজেনের ডোনেশন কোঅর্ডিনেশনের ফলে এবং তার সিগমা ডোনার এবিলিটির ফলে আমরা দেখতে পাই যে আয়রন থেকে অক্সিজেন সেখানে যে পাই ব্যাক ডোনেশন সেটা ইনক্রিজ করে এবং ফলত অক্সিজেন সেখানে স্ট্রং পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড হিসেবে বিহেভ করতে পারে, and that will induce the spin pairing on the iron center। তবে এখানেই প্রক্সিমাল হিস্টিডিনের রোল কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। আমরা যখন অক্সিজেনেশনের কথা আমরা যখন বলেছিলাম যে অক্সিজেন থ্রু কোঅর্ডিনেশন তার পাই স্টার অরবিটাল তার ডিজেনারেসি লস হচ্ছে এবং ফলত সেটা ট্রিপলেট থেকে সিংলেটে কনভার্ট হচ্ছে এবং ফলত ইন্টারঅ্যাক্ট করতে পারছে। সেখানে আমরা যেটা দেখিয়েছিলাম যে মেটালের সঙ্গে যে ইন্টারাকশনটা অক্সিজেনের হয় সেটা হচ্ছে অনেকটা এরকম। আমরা যদি পুরোনো ছবিটা একটু রিকল করি, so this is metal এবং সেটা হচ্ছে তার dz² অরবিটাল। এটার সঙ্গে আমরা দেখেছিলাম যে অক্সিজেন তার যে পাই স্টার অরবিটাল তাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছিল এবং তার ফলে আমরা দেখেছিলাম যে এটা হচ্ছে একটা ইন্টারাকশন, আর এর পারপেন্ডিকুলারে যে অক্সিজেনের আরেকটা পাই অরবিটাল সেটা মেটালের ডি ওয়াইজের অরবিটালের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছিল এবং ফলত এই অক্সিজেনের যে পাই স্টার অরবিটাল তার ডিজেনারেসি লস হচ্ছিল এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে অক্সিজেন সিংলেট থেকে ট্রিপলেট থেকে সিংলেট স্টেটে গিয়ে মেটালের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারছিল। এখন এই জায়গায় মেটালের dz² অরবিটালের সঙ্গে অক্সিজেনের এই পাই স্টার অরবিটাল ইন্টারাকশন তখনই সম্ভব যখন
digit square, metal digit square orbital acts as a HOMO in the complex. So deoxygenated state যেখানে মেটাল হচ্ছে 5 কোঅর্ডিনেটেড, আমরা সেখানে মেটালের ইলেকট্রনিক কনফিগারেশনটা একটুখানি বোঝার চেষ্টা করি। ইন দ্য deoxygenated state, in deoxygenated state, five coordinated iron in hemoglobin or myoglobin, square pyramidal geometry. সো এই অবস্থায় আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি তাহলে আমরা দেখতে পাবো স্কোয়ার পিরামিডাল জিওমেট্রির ক্ষেত্রে সেটা অনেকাংশে হচ্ছে জেড আউটের মতো আমাদের এনার্জি লেভেল ডায়াগ্রামটা। সো একদম লোয়ার এনার্জিতে থাকবে ডি এক্স জেড এবং ডি ওয়াই জেড অরবিটাল, দোজ আর ডিজেনারেট। তারপরে হচ্ছে ডি এক্স ওয়াই অরবিটাল, তারপরে রয়েছে ডি জেড স্কোয়ার অরবিটাল, এবং তারপরে রয়েছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবং আমরা যদি হাই স্পিন ডি সিক্স সিচুয়েশনের কথা ধরে নিই তাহলে ইলেকট্রন ফিল্ড হবে এই। এখন এখানে আমরা যেটা বলতে পারি যে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটাল, আমরা যদি স্কোয়ার পিরামিডাল কমপ্লেক্স যেখানে মেটাল অলরেডি অন্যান্য লিগ্যান্ডগুলো, তার মানে পরফাইরিন রিংয়ের যে পরফাইরিন রিংয়ের সঙ্গে এবং ইমিডাজোল নাইট্রোজেনের সঙ্গে ইন্টারাকশনে পার্টিসিপেট করে, আমরা যদি তার মলিকুলার অরবিটাল পিকচারটার কথা একটু রিকল করি তাহলে আমরা সেখান থেকে আমরা বলতে পারি যে এই ডি এক্স স্কোয়ার অরবিটাল, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটাল অ্যাকচুয়ালি তার সঙ্গে যে লিগ্যান্ড গ্রুপ অফ অরবিটালের সিমেট্রি ম্যাচ করে সেটা হচ্ছে ইন প্লেনে, কারণ এই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটাল যেহেতু তার লোবগুলো প্রজেক্টেড অ্যালং দ্য এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর, ফলত ওই এক্স ওয়াই প্লেনে যে লিগ্যান্ড গুলো রয়েছে তাদের সঙ্গে সেটা ইন্টারাকশনে পার্টিসিপেট করবে, তার মানে সেই অরবিটালটা মেইনলি পার্টিসিপেট করবে উইথ দ্য বন্ডিং বা উইথ দ্য পরফাইরিন রিং। ফলত যে অরবিটালটা ইন্টারাকশনের জন্য অ্যাভেলেবল উইথ দ্য সিক্সথ লিগ্যান্ড সেগুলো হচ্ছে বাকিগুলো, ইট মিনস ডি এক্স জেড ওয়াই জেড এক্স ওয়াই এবং ডি জেড স্কোয়ার। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হোমোটা হচ্ছে ডি জেড স্কোয়ার, তার মানে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা অরবিটালটা যদি আমরা কনসিডার না করি, যেহেতু সেটা অলরেডি পার্টিসিপেটেড ইন বন্ডিং ইন দ্য স্কোয়ার প্ল্যানার লিগ্যান্ড, স্কোয়ার প্লেনে যে লিগ্যান্ডগুলো রয়েছে দ্যাট মিনস পরফাইরিন রিং। সো তার ফলে আমাদের ক্ষেত্রে হোমোটা হচ্ছে ডি জেড স্কোয়ার। কিন্তু যদি এখানে এই ফিফথ কোঅর্ডিনেশন সাইটে if the deoxygenated state is 4 coordinated, যদি ডিঅক্সিজেনেটেড 4 কোঅর্ডিনেটেড হয় তার মানে প্রক্সিমাল হিস্টিডিন অ্যাবসেন্ট। তাহলে সেই জিওমেট্রিটা তো স্কোয়ার প্ল্যানার, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেতাম যে বাকিগুলো যদিও সেম সিচুয়েশন অ্যারাইজ করত, কিন্তু সেক্ষেত্রে তার মানে যদি if in the deoxygenated state is 4 coordinated, তাহলে আমরা দেখতে পেতাম যে সেক্ষেত্রে একটা স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি ফর্ম হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অরবিটাল যেটা এখানেও স্কোয়ার প্লেনের যে পরফাইরিন মইটিগুলো রয়েছে তাদের সঙ্গে বন্ডিং পার্টিসিপেট করছে, সেক্ষেত্রে কিন্তু হোমো
ইজ দিস ওয়ান। এবং সেক্ষেত্রে কিন্তু অক্সিজেনের এই যে পাই স্টার অরবিটাল সেটা কিন্তু আর ডিজেড স্কোয়ারের সঙ্গে ইন্টারাকশনে পার্টিসিপেট করতে পারতো না, তাকে ইন্টারাক্ট করতে হতো ডিএক্সওয়াই এর সঙ্গে, যেটা কিন্তু সিমেট্রিক্যালি ম্যাচ করে না, ডিএক্সওয়াই এর সঙ্গে সিমেট্রি ম্যাচ করে না অ্যাটলিস্ট এইরকম বেন্ট মোডে কোঅর্ডিনেট করতে গেলে। ফলত সেক্ষেত্রে কিন্তু অক্সিজেনের পক্ষে এইভাবে কোঅর্ডিনেট করা সম্ভব হতো না, এবং অক্সিজেনের পাই স্টার অরবিটাল ডিজেনারেসি কিন্তু সেক্ষেত্রে লস্ট হতো না। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রক্সিমাল হিস্টিডিন আছে বলেই এক্ষেত্রে স্কোয়ার পিরামিডাল জিওমেট্রি অ্যাডাপ্ট করার জন্য আমাদের স্কোয়ার পিরামিডাল জিওমেট্রির ডিজিট স্কোয়ার ইজ দ্য হোমো, এবং ফলত সেটা কিন্তু অক্সিজেনের পাই স্টার অরবিটালের সঙ্গে কোঅর্ডিনেট ইন্টারাকশনে পার্টিসিপেট করছে, এবং ফলত তার ডিজেনারেসি লস হচ্ছে, এবং তার ফলে অক্সিজেন ট্রিপলেট থেকে সিংলেট স্টেটে মুভ করতে পারছে। কিন্তু সেটা যদি স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি হতো, যদি হিস্ট্রি প্রক্সিমাল হিস্ট্রি না থাকতো, তাহলে কিন্তু সেক্ষেত্রে এইভাবে রিয়াকশনটা করা সম্ভব হতো না। অবভিয়াসলি তার সঙ্গে সঙ্গে অন্যান্য আরো প্রবলেমও থাকতো, তার কারণ আরো একটা কোঅর্ডিনেশন সাইট ওপেন হয়ে যেত, কিন্তু সেটা ছাড়াও এই প্রবলেমটাও অ্যাপিয়ার করতো। সো ফলত আমরা দেখতে পাচ্ছি যে প্রক্সিমাল হিস্টিডিনের রোলটাকেও আমরা কিন্তু এখানে পুরোপুরি ইগনোর করতে পারছি না, তারও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব রোল রয়েছে। এবারে আমরা যেটা দেখে নিই, দ্যাট ইজ রোল অফ হিমোগ্লোবিন ইন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট। সেখানে হিমোগ্লোবিন কি ধরনের রোল প্লে করছে, এখানে আমরা যেটা দেখতে পাই যে সেলে সেখানে ফুড অক্সিডেশনের ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এবং সেই কার্বন ডাইঅক্সাইড ওয়াটারে ডিজলভ করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, and this reaction is catalyzed by carbonic anhydrase. আমরা এই এনজাইমটা আমাদের সিলেবাসে রয়েছে, ফলত এটা আমরা পরে পড়ব। সো এখানে কার্বনিক অ্যানহাইড্রেস এর প্রেজেন্সে কার্বন ডাইঅক্সাইড জলে ডিজলভ করে H2CO3 ফর্মেশন হয়। কিন্তু H2CO3 ফর্মেশন হলো তার যেহেতু ওয়াটারের সলিবিলিটি খুব কম, তার ফলে তার পক্ষে কিন্তু সেটা কিন্তু শরীর থেকে রিমুভালটা কম্পারেটিভলি আমরা দেখবো যে খুব ইজিয়ার প্রসেস নয়। তো আমরা দেখতে পাই যে হিমোগ্লোবিন তার অক্সিজেনেশনের ফলে আমরা দেখেছি যে সেখানে যেমন চারটে যেহেতু টেট্রামারিক ইউনিট, ফলত 4 মোল অফ অক্সিজেন যেমন সে অ্যাকুমুলেট করে, তেমনি দ্যাট উইল রিলিজ প্রোটন। তার কারণ আমরা দেখেছি যে আপন অক্সিজেনেশন সেক্ষেত্রে বিভিন্ন হাইড্রোজেন বন্ডেড ইন্টারাকশনগুলো ব্রেক করার ফলে প্রোটন রিলিজ করে ইন সলিউশন। এখন তার মানে যখন ডি অক্সিজেনেশন হচ্ছে তখন সেটা প্রোটন আবার ক্যাপচার করছে। সো ফলত এই রিয়াকশনটা যেহেতু আমাদের সেলে টিস্যু, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হিমোগ্লোবিন সেটা কিন্তু অক্সিজেন রিলিজ করছে টুয়ার্ডস মায়োগ্লোবিন। সো অ্যাট টিস্যু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডি অক্সিজেনেশন প্রসেসটা ঘটছে, এবং ফলত এই ডি অক্সিজেনেশন প্রসেসটা যখন ঘটছে তখন সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা কিন্তু that will form bicarbonate ion। তার কারণ এই যে প্রোটন সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইউজড আপ হচ্ছে ফর দ্য রিভার্স রিয়াকশন, দ্যাট ইজ দ্য ডিঅক্সিজেশন প্রসেস। সো তার ফলে কার্বন ডাইঅক্সাইড সেটা, তার ফলে আমরা দেখতে পাচ্ছি কার্বনিক অ্যাসিড সেটা অ্যাকচুয়ালি বাইকার্বনেট অ্যানায়ন HCO3- সেটা ফর্ম করছে, এবং ফলত সেটা ট্রান্সপোর্টেড হচ্ছে থ্রু প্লাজমা। কারণ এই বাইকার্বনেটের সলিবিলিটি ওয়াটারে অনেক বেশি। সো এটা হচ্ছে একটা টিস্যু যেখানে হিমোগ্লোবিন অক্সিজেন রিলিজ করছে, এবং তার সঙ্গে রিলিজ করছে যেটা মায়োগ্লোবিন টেক আপ করছে।
সো এটা হচ্ছে একটা প্রসেস। এছাড়াও দেখতে পাওয়া যায় যে কার্বন ডাইঅক্সাইড can combine with the alpha amino groups of globin chain. সো তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মেকানিজমের মাধ্যমেও বেশ কিছুটা কার্বন ডাইঅক্সাইড কিন্তু ক্যারি ডাউন হচ্ছে। So this is another way of carbon dioxide transport using the hemoglobin. সো এভাবেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেশ কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে সেটা ক্যারি ডাউন হচ্ছে। সো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে হিমোগ্লোবিন সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেও হেল্প করছে। লাস্টলি যেটা উল্লেখ করার মতো সেটা হচ্ছে ইন deoxygenated state and in oxygenated state আমরা যদি এটার মধ্যে কম্পেয়ার করি তাহলে in deoxygenated state in terms of magnetic property হিমোগ্লোবিন তার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি it is paramagnetic since iron সেটা হচ্ছে রয়েছে হাই স্পিন due to high spin iron 2. In oxygenated state it is diamagnetic due to antiferromagnetic coupling between low spin iron 3 and O2 ডট মাইনাস। সো এদের মধ্যে অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক হিসেবে বিহেভ করছে। আর স্পেকট্রোস্কোপিক প্রপার্টি রেসপেক্টে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ইন ডিঅক্সিজেনেটেড স্টেট কালার ইন ডিঅক্সিজেনেটেড স্টেট এটা হচ্ছে রেড পার্পল, whereas in oxygenated state that is red, and this is due to pi star transition. Both of these is due to pi star transition in the porphyrin ring. সো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিঅক্সিজেনেটেড স্টেটে যদিও এর ম্যাগনেটিক প্রপার্টি প্যারাম্যাগনেটিক, তার কারণ আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে আয়রন সেন্টারের উপর আয়রন 2, কিন্তু অক্সিজেনেটেড স্টেটে ডিউ টু অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং বিটুইন দ্য আয়রন 3 low spin iron 3 d5 and the O2 dot minus, it is diamagnetic in nature. আর কালার হচ্ছে deoxygenated state এটা হচ্ছে red purple, whereas oxygenated state হচ্ছে red, and its color is due to pi star transition in the porphyrin ring, which occurs nearly in the 400 to 600 nanometer range. So this is all about hemoglobin and myoglobin.
এখানেই আজকের মতো আমরা এখানেই শেষ করব। তো আমরা হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিনে ইনফ্যাক্ট এই মেটালোপ্রোটিন দুটোই সবচেয়ে ওয়েল ইনভেস্টিগেটেড মেটালোপ্রোটিন। আমরা এখনো পর্যন্ত যে মেটালোপ্রোটিনগুলো আমরা ক্যারেক্টারাইজ করতে পেরেছি, সো এটাই হচ্ছে সবচেয়ে ওয়েল ইনভেস্টিগেটেড, এবং ফলত আমরা তার বিভিন্ন জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করলাম, কেন কি হচ্ছে সেই জায়গাগুলো আমরা একটু দেখার চেষ্টা করলাম এবং এক্সপ্লেন করার চেষ্টা করলাম। সো আজকের মতো আমরা এখানেই শেষ করব। পরের দিন আমরা অন্য আর একটা মেটালোপ্রোটিন, অক্সিজেন বাইন্ডিং ডেফিনেটলি, বাট নট ইন ভার্টিব্রেট বাট ইন ইনভার্টিব্রেট, সেখানে অক্সিজেন ট্রান্সপোর্ট এবং স্টোরেজ কিভাবে হচ্ছে আমরা সেইটা একটু দেখব। সো আজকের মতো এই পর্যন্তই। পরের দিন আবার আমরা অন্য ডাইঅক্সিজেন স্টোরেজ এবং ট্রান্সপোর্ট প্রোটিন নিয়ে আলোচনা করব।